শিক্ষার্থীবৃন্দ, টিউটর হাউস ভিডিওর নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রায় দীর্ঘদিন তোমাদের সাথে আসলে আমরা কোনো ক্লাস নিতে পারিনি, দুঃখিত, কারণ টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল। তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা কন্টিনিউ ক্লাস নিব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিতে খেয়াল রাখবে, পাশাপাশি ফেসবুক পেজে সবসময় অ্যাক্টিভ থাকবে। অবশ্যই রিঅ্যাকশন ছাড়া তুমি কোনো নোটিফিকেশন পাবে না। সেজন্য আমাদের ক্লাসগুলো কেমন লাগবে সেটা অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আইসিটি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জানো বা তোমাদের প্রতিষ্ঠানে এই অধ্যায়টি নিয়ে অনেক রকমের কথা বলে থাকে যে অধ্যায়টি অনেক কঠিন, বোঝা যাবে না। বাট আমি বলবো, তোমরা যদি আমার এই ভিডিও সিরিজটি খুব মনোযোগ সহকারে দেখো, আমার এই ক্লাসগুলো যদি সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়ো, তাহলে অবশ্যই তুমি নিজেই অনুভব করবে যে পঞ্চম অধ্যায়টা আসলে কঠিন নাকি সহজ। আমি ট্রাই করবো তোমাদের খুব সহজভাবে উপস্থাপন করার জন্য, যাতে করে তোমরা খুব সহজে এই অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করতে পারো। তো পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষাটা মূলত 5টা প্রজন্মে ভাগ করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রজন্ম। আমরা যেটাকে বলে থাকি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। তো প্রথম প্রজন্মে যে ভাষাটি আবিষ্কৃত হয়েছিল সেটির নাম হচ্ছে মেশিন ভাষা। তার আগে বলে রাখা ভালো, কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র মেশিন ভাষা বোঝে। যেটা তোমরা অলরেডি জেনে গিয়েছো। দ্যাট মিন্স আমরা যে বাইনারি সংখ্যা ব্যবহার করি 0 এবং 1, এই 0 এবং 1 দ্বারা যে ভাষা তৈরি করা বা যে ভাষায় কোড লেখা হয় সেটা নাম হচ্ছে মূলত মেশিন ভাষা। আর এই মেশিন ভাষাকে কম্পিউটার বুঝে থাকে। দ্বিতীয় যে প্রজন্ম সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্ম যেটা, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্ম হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা অতি উচ্চতর স্তরের ভাষা। আর পঞ্চম প্রজন্মে যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক যে ভাষাগুলো আছে সেটা। এই হচ্ছে মোটামুটি প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। টোটাল 5টা প্রজন্মে ভাগ করা হয়েছে: মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা এবং স্বাভাবিক ভাষা। তো আমরা অলরেডি জেনে গিয়েছিলাম যে 5টা প্রজন্ম, কোন প্রজন্মে কি ভাষা সেটা দেখেছি। তার মধ্যে দেখো, প্রথম প্রজন্মে যে ভাষাটা ছিল সেটি হচ্ছে মেশিন ভাষা। আর আমরা বলছিলাম কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক যন্ত্র একমাত্র মেশিন ভাষা বুঝে। বাট আমরা তো মানুষ, তাই না? আমরা মানুষ যখন কম্পিউটার ব্যবহার করব, তখন আমরা মেশিন ভাষা দ্বারা যদি কোনো কোড লিখতে যাই, অতি সহজে কিন্তু আমরা কোড লিখতে পারবো না। দেখো, কম্পিউটার আবিষ্কার করা হয়েছে মানুষের উপকারের জন্য। মানুষ যেটা চাচ্ছে ঠিক ওই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে ব্যবহার করবে। এখন মানুষ যদি মেশিন ভাষা ভালোভাবে না বুঝে, মানুষ যদি কম্পিউটারকে বুঝাইতে না পারে, তাহলে কিভাবে কম্পিউটার কাজ করবে? করতে পারবে না। এই জন্য মানুষ যাতে সহজে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারে, যার কারণে পরবর্তী যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখেছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলো ডে বাই ডে আপডেট হচ্ছে। বাট কম্পিউটার তো সেটা বুঝতেছে না। সো কম্পিউটারকে বোঝানোর জন্য নতুন আরেকটা থার্ড পার্টি, দ্যাট মিন্স তৃতীয় অবস্থার একটি সফটওয়্যার প্রয়োজন, যেটাকে আমরা বলবো অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম, বুঝতে পেরেছো? এটার নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তো দেখো, অনুবাদক প্রোগ্রাম কতগুলো। আচ্ছা, তার আগে জেনে নেই, আরেকটু ক্লিয়ার করে নেই যে অনুবাদক প্রোগ্রামটা মূলত কি। অনুবাদক প্রোগ্রামের কাজটা হচ্ছে, আমরা অন্য যে কোনো ভাষায় কোনো একটা প্রোগ্রাম লিখি না কেন, এই প্রোগ্রামটা কম্পিউটারের ভাষা, দ্যাট মিন্স মেশিন ভাষায় রূপান্তর করা। অন্য ভাষার লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে সকল প্রোগ্রাম ব্যবহার করা হয় তাদেরকে বলা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবে। আমরা ট্রাই করব পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে নতুন একটা ভিডিও তোমাদের উদ্দেশ্যে তৈরি করার জন্য। তো দেখো, অনুবাদক প্রোগ্রামটি
তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যেটি সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার, তারপর হচ্ছে কম্পাইলার এবং তারপর হচ্ছে ইন্টারপ্রেটার। তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলারের কাজ কি? জাস্ট দ্বিতীয় প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজটা আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ভাষায় রূপান্তর করবে অ্যাসেম্বলি। আর বাকি যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে তৃতীয় চতুর্থ হোক, সকল ভাষাটাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য কম্পাইলার ব্যবহার করা হয়, ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে যদি তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের ভাষাকে রূপান্তর করার জন্য কম্পাইলার ব্যবহার করা হয় তাহলে ইন্টারপ্রেটার কেন? অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে ইন্টারপ্রেটার যদি ব্যবহার করা হয় তাহলে কম্পাইলার কেন? দ্যাট মিন্স একই কাজ করবে, তাহলে দুই ধরনের সফটওয়্যার কেন তৈরি করা হলো বা আমরা কেন ব্যবহার করি? জি, এটার উত্তরটা আশা করি আমার ক্লাসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। মনোযোগ সহকারে আমার ক্লাসটি তোমরা উপভোগ করো। হ্যাঁ, দেখো অ্যাসেম্বলারটা যদি আমরা এখন দেখি, অ্যাসেম্বলারটা দেখো, আমরা যদি এইটাকে একটা অ্যাসেম্বলার ধরি তাহলে এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোনো কোড, দ্যাট মিন্স দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোনো কোড আমরা যখন অ্যাসেম্বলারের মধ্যে দিব তাহলে এখানে আমরা পেয়ে যাব মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যে ভাষাটা বুঝে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যখন একটা প্রোগ্রাম লেখা হবে দ্বিতীয় প্রজন্মে, লেখা হওয়ার পর সেটা অ্যাসেম্বলারের মধ্যে যাবে, অ্যাসেম্বলার সেটাকে কনভার্ট বা রূপান্তর করবে কোথায়? মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে। আর আমরা তো জানি কম্পিউটার মেশিন ভাষাটা বোঝে, সুতরাং এই অ্যাসেম্বলারটা মূলত এইভাবে কাজ করে। আমরা যদি কম্পাইলারের কথা চিন্তা করি, কম্পাইলার নির্দিষ্ট কোনো ভাষাকে কিন্তু রূপান্তর করছে না, কম্পাইলার রূপান্তর করতেছে তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের ভাষা ল্যাঙ্গুয়েজ গুলোকে, যার কারণে আমরা নির্ধারিত কোনো ল্যাঙ্গুয়েজের নাম এখানে লিখতে পারতেছি না, যেমনটা আমরা অ্যাসেম্বলারে লিখেছিলাম। বাট এখানে আমরা লিখতে পারবো না, আমরা এখানে লিখব হচ্ছে সোর্স কোড। সোর্স কোড, সোর্স কোডটা হতে পারে তৃতীয় প্রজন্মের, হতে পারে চতুর্থ প্রজন্মের, যে কোনো প্রজন্মের কোড এখানে হতে পারে। দেন এটা কম্পাইলারের মধ্যে আসবে, কম্পাইলার সেটাকে রূপান্তর করে অবজেক্ট প্রোগ্রাম। অবজেক্ট প্রোগ্রাম মানে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ পাশাপাশি সে এরর গুলোকে একটা জায়গায় দেখাবে, মেসেজ আকারে দেখাবে যে আপনার কোডে কোনো ধরনের ভুল আছে কিনা, সেই ভুলগুলো সে এররের এখানে দেখিয়ে দেবে। তারপরটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারও একই কাজ করে। সোর্স কোড, আমি শর্টকাটে লিখছি এসসি, সোর্স কোড। সোর্স কোড থেকে সেটা ইন্টারপ্রেটারে ঢুকবে, দেন অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে দেখাবে। এই হচ্ছে তিনটার কাজ। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে এমন, কম্পাইলারের কাজ হচ্ছে এমন এবং ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে এমন। তো শিক্ষার্থীরা, এই ক্লাসটি আজকের মধ্যে এখানেই। আমরা পরবর্তী ধাপে ইনশাআল্লাহ সি প্রোগ্রামিং কিভাবে করতে হয় সেই স্ট্রাকচারটি দেখব এবং পাশাপাশি কয়েকটা সি প্রোগ্রামিং প্র্যাকটিস করব। আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই রিঅ্যাকশন দিয়ে রাখবে, তা না হলে তুমি পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাচ্ছ না। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।